সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ালটনের সৌজন্যে প্রচারিত মনের কথা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো জামালের সাথে। জামাল একজন প্রাক্তন সন্ত্রাসী এবং প্রাক্তন মাদক বিক্রেতা। সঙ্গত কারণে আমরা তার আসল নামটি এখানে ব্যবহার করতে পারছি না। জামাল তার ছদ্মনাম। জামালের পাশাপাশি আজ আমাদের এখানে উপস্থিত আছেন ডিসিডিবি সাউথ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো ভালো। আপনি? ভালো, ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে আমাদের এখানে উপস্থিত আছে জামাল, যে আসলে একজন সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী ছিল। আপনার অনুমতি দিলে আমরা শুরু করতে পারি? জি, শুরু করুন। জামাল, আপনি কি একটু আপনার সিটে এসে বসবেন? প্রিয় দর্শক, ধরে নিচ্ছি জামাল তার ছদ্মনাম। একসময় সে আর সাধারণ 10 জন মানুষের মতোই ছিল, কিন্তু কি এমন ঘটেছিল জামালের জীবনে যে সে হয়ে উঠেছিল সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী? কখন সে বুঝতে পেরেছিল যে সে হাঁটছে একটা ভয়ঙ্কর পথে? কিভাবে সে ফিরে এলো সেই পথ থেকে? কিভাবে নিজের চেষ্টায় বিজয়ী হলো? জামালের জীবনের পুরো ঘটনাটা আমরা আজ শুনবো জামালের মুখ থেকেই। আমরা তাহলে জামালের সাথে কথা বলতে শুরু করি। জামাল, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি জানেন আজকে এখানে আর কারা কারা উপস্থিত আছেন? জি, জানি। বলেন তো কে? প্রশাসনের লোক আছে, সাংবাদিক। আচ্ছা, আমি পরিচয় করে দিচ্ছি। আজকে এখানে আছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, আমি জানি না আপনি তার নাম শুনেছেন কিনা। আর আছেন ডিসিডিবি সাউথ মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার ভয় লাগছে না তো? জি না, ভয় লাগছে। এখানে আজকে যেহেতু আপনি যেটা বলছিলেন একজন প্রশাসনের লোক আছে, জি, নার্ভাস লাগছে কিনা? জি না, আমার ভয় লাগতেছে না। কেন বলেন তো, ভয় লাগছে না কেন? এখন আমি ভালো, আমি এখন ভয় পাই না। আপনি কিছু বলবেন? হ্যাঁ, মানুষ অপরাধে জড়িয়ে পড়তে পারে, অপরাধী হয়। যখন সে অপরাধ করে আসলে ওই ঘটনার বিশেষ ঘটনার প্রেক্ষিতে তাকে আইনের আমলে আনা হয়, তার বিচার হয়। সেক্ষেত্রে বিচার প্রক্রিয়ার বাইরে সে যদি সাজা খেটে অথবা বিচারে সে খালাস পায় এবং স্বাভাবিক জীবনে ফেরত আসে, তাহলে তার আসলে ভয় পাওয়ার কিছু নাই। সে 8-10 জন সাধারণ মানুষের মতো, সাধারণ নাগরিকের মতোই হয়ে যায়। জামাল, আপনি আপনার ছদ্মনাম ব্যবহার করছেন। আপনি কি আপনার আসল পরিচয়টা উন্মুক্ত করতে চান না গোপন রাখতে চান? আসল পরিচয় জামালই আমার নাম। আসলে আমরা কথা বলছি একজন ভালো মানুষের সাথে, কোনো সহিংস মানুষের সাথে নয়, কোনো মাদক ব্যবসায়ীর সাথে নয়। সে এখন একদম স্বাভাবিক জীবনে এসেছে, সে সুন্দর জীবনে এসেছে। আমরা এখন একটা সুন্দর মনের মানুষের সাথে কথা বলছি। জামাল, আমরা জেনেছি আপনার শরীরে গুলির চিহ্ন আছে। আপনি কি এ সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন? বলবো। জি, বলুন। আমি এক সময়তে বাড্ডাতে আমার দোকান ছিল। কিসের দোকান? মুদি দোকান ছিল। তখন সন্ত্রাসীরা আমার দোকানে হামলা চালায় সবকিছু ভেঙে ফেলে। তখন সবকিছু মালামাল ওরা লুট করে নিয়ে যায়। যাওয়ার পরে আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না, এই জন্য তারা আমাকে আমি চাঁদা দেই নাই দেখে আমাকে তারা মারার জন্য পাগলের মতো ঘুরতেছে। তখন আমি বাঁচার জন্য একদিকে এদিক সেদিক ছোটাছুটি করি, কোনোখানে আমি পথ না পেয়ে একজন আমার পরিচিত ছিল দোকানের কাস্টমার, উনি আমার বলতেছে তোমার কি হয়েছে? আমি বললাম এই, আসো তোমাকে আমি বুদ্ধি দিই। সে মাদক ব্যবসা করতো, আমি এটা জানতাম না। সে আমাকে বললো কি আসো আমার সাথে চলো, এইভাবে চলো। তখন আমাকে 2-4টা ফেন্সিডিল দিয়ে তার সাথে নিয়ে আনি, 2-4টা করে এইভাবে আমি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ি। কিন্তু আপনার একবার মনে হয়নি যে লোকটি আপনাকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার কথা বলছে সেটা ঠিক হচ্ছে না? তখন আমার কোনো কাজ করতেছিল না মাথায়, তখন আমি এই পথে জড়াই পড়ি। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম আপনার গুলি লেগেছিল কিভাবে? গুলি লাগছে ওই সন্ত্রাসী মাদক ব্যবসা করার পর আবার ওরা চাঁদা নেওয়ার জন্য এদিক সেদিক করতেছে, চাঁদা চায়। তখন আমি যাইতেছিলাম, ওরা আমাকে গুলি করছে, গুলি আমার লাগছে পায়ে। আচ্ছা, আপনি যে কথাগুলো বললেন এগুলো কি আসলে সত্যি সত্যি বিশ্বাসযোগ্য? জি, সত্যি সত্যি বিশ্বাসযোগ্য। আচ্ছা, আপনি তো বারবার বলছেন সন্ত্রাসীদের সাথে মারামারি হয়েছে, সন্ত্রাসীরা গুলি করেছে, সন্ত্রাসীরা আপনার দোকান ভেঙেছে, কিন্তু আপনাকে কেন সন্ত্রাসী বলা হচ্ছে? সন্ত্রাসী ওদের সাথে মারামারি করে, এই জন্য আমাকেও এলাকার লোকজন। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যখন থেকে এই মাদক ব্যবসায় জড়াননি তার আগ থেকে আপনি সন্ত্রাসী ছিলেন না? জি না, আমি শুধুমাত্র একজন সাধারণ মুদি দোকানের লোক ছিলেন? জি, সাধারণ মুদি দোকানের লোক ছিলেন। এবার আপনি আমাকে বলেন তো,
একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হচ্ছে? এখানে যে কথাগুলো আমরা শুনলাম, আমরা তো অবশ্যই তার কথা বিশ্বাস করবো, সে এখন ভালো আছে। প্রথম কথা হচ্ছে আমরা একটা ভালো মানুষের সাথে কথা বলছি। এখানে সে একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে সে অসহায় হয়ে গিয়েছিল, সে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল সন্ত্রাসীদের কারণে। যখন মানুষ হতাশ থাকে, অসহায় থাকে, তখন কিন্তু অন্য কোন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তাকে সহজেই প্রভাবিত করতে পারে। সেই প্রভাবটা দুই খাতে যেতে পারে, তাকে ভালো খাতেও নিতে পারে, খারাপ খাতেও নিতে পারে। যেহেতু সে অন্য একটি মাদক ব্যবসায়ী কর্তৃক প্রভাবিত হয়েছে, সে সুতরাং খারাপ পথে নেমে গেছে। আমি তার এই কথাটাকে বিশ্বাস করছি মনস্তাত্ত্বিক ভাবে, এবং বিশেষ করে আমি তাকে উৎসাহ দিচ্ছি যে সে ভালো পথে এসেছে, এবং ভালো পথে থাকার জন্য তাকে আমি অনুপ্রেরণা দেব। এবং উনি বলছেন যে উনি বিশ্বাস করছেন যে ফিল্ডটাতে আপনি কাজ করছেন, আপনারা শুরু থেকে বিশ্বাস দিয়ে শুরু করেন না অবিশ্বাস দিয়ে শুরু করেন? ট্রেডিশনালি আসলে আমরা সাধারণত অবিশ্বাস দিয়ে শুরু করি, এবং একজন যাকে ধরা হয়, অভিযুক্ত থাকে, তাহলে তার গল্পটা আপনার কেমন লাগছে? তার গল্প আসলে বিশ্বাস করতেই ইচ্ছে করছে আমার, এই কারণে যে সে এখন সে এক সময় যেহেতু জড়িয়ে গিয়েছিল বলা যায় ঘটনাক্রমে, এবং পরবর্তীতে সে ভালো হয়ে গেছে, সে তার ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝে ভালো পথে ফিরে এসেছে। আর 10 জন স্বাভাবিক মানুষের মতো সেও এখন একজন স্বাভাবিক মানুষ হয়ে গেছে, যে অপরাধ কর্মের সাথে জড়িত নাই। কাজে এইটা অ্যাপ্রিসিয়েটিং। তবে তার ঘটনার আমার বিশ্বাস করতে ইচ্ছে হলেও এক জায়গায় আমার একটু অসঙ্গতি লাগছে। সেটা হলো যে ঢাকা শহরে না, শুধু বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসা করে। তো একজন মুদির দোকানি হিসেবে তার কাছে যখন চাঁদা চাইলো, সেই ক্ষেত্রে অন্যরা যে পথটা বেছে নেয় সেটা প্রশাসনের সহায়তা নেয়, পুলিশকে ইনফর্ম করে বা পুলিশকে সহায়তা করে ধরিয়ে দেয়। তো অনেক ক্ষেত্রে এইভাবে প্রতিনিয়ত আমাদের অভিযোগ আসে। তো সেটা না করে সরাসরি মাদকের পথটা কেন বেছে নিল? জি বলেন। তো সেক্ষেত্রে আপনার বক্তব্য কি? এক লোক বলে যে তোর আরো বিপদ হবে, তুই কোথা থেকে কি হয়েছে না হয়েছে, তুই এগুলি এত কিছু করতে গেলে তুই আরো বিপদে পড়বি, ওদের সাথে তুই পারবি না, ওরা এলাকার প্রভাবশালী। কিন্তু আপনার কি মনে হয় না যে আপনার উচিত ছিল যে প্রশাসনকেই জানানো? উচিত ছিল। তবে একটা কথা বলছি, সরি, প্রভাবিত হয়ে যাওয়ার পিছনে একটা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আছে। অনেকে আছে যে সে প্রশাসনের কাছে যাবে, সে সাহসী। অনেকে আছে সে একটা দুর্বল চিত্র, সে প্রশাসনের কাছে যেতে সাহস পাবে না। আমরা এই ব্যক্তিত্বটাকে খুব গুরুত্ব দেই, এই কারণে যে কেউ খুব সহজেই প্রভাবিত হয়ে যেতে পারে, আর কেউ খুব রেসিস্ট করতে পারে, এবং সে ভালো পথে থাকতে পারে। যেহেতু এখানে স্যার আছেন ডিসিডিবি, অনেক সময় কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা থাকে যে থানাতে জিডি করতে যাব বা প্রশাসনকে জানাতে যাব, তারা প্রপারলি ওই ইয়েগুলো জানে না, কিন্তু পদক্ষেপগুলো জানে না। কিন্তু এটা সত্যি, কারণ অনেকেই আইনের দিকগুলো, খুঁটিনাটি বিষয়গুলো এবং যে আইনগুলো জানা উচিত, খুব সাধারণ ফান্ডামেন্টাল কিছু বিষয় আসলে জানা উচিত, যেগুলো আমরা অনেকেই জানি না। তো সেই বিষয়ে এটা আমরা বুঝতে পারি, এবং সেই কারণেই আমরাও কতগুলো পদক্ষেপ সাম্প্রতিককালে গত কয়েক বছরে নেওয়া হয়েছে, যে মানুষকে সচেতন করে তোলা এবং সাধারণের পার্টিসিপেশনে, অর্থাৎ কমন পিপল, পাবলিকের পার্টিসিপেশনে একটা পুলিশিং, কমিউনিটি পুলিশিং, এই ব্যবস্থাও চালু করা হয়েছে মানুষকে সচেতন করার জন্য। এবং থানায় আসলে পুলিশ স্টেশন যেটা, এইটাই মানে এটাকে আমরা ফোকাল পয়েন্ট আসলে করতে চাই। তো সেই ক্ষেত্রে ওখানে যাতে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, সেটাকে কিন্তু গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, এবং অনেকাংশে আমরা সফলতাও কিছুটা পেয়েছি। জামাল, এই যে আপনি ড্রাগস ডিলিং এর সাথে বা মাদক ব্যবসার সাথে জড়ালেন, যারাই আপনাকে পরামর্শ দিয়ে থাকুক, তার আগে কি আপনি মাদক চিনতেন? জি না, আমি নাম শুনছি, তবে আমি এগুলির মধ্যে কখনো যাই। কিসের নাম জানতেন আপনি? জানতাম ফেন্সিডিলের নাম জানতাম, হিরোইনের নাম জানতাম, গাঁজার নাম জানতাম, হিরোইনের নাম জানতাম, গাঁজার নাম জানতাম, মদের নাম জানতাম। আচ্ছা, এর আগে কি আপনি নিজে কখনো এই ধরনের কোনো কিছু নিজে ব্যবহার করেছেন? জি না, আমি কখনো ব্যবহার করিনি। আচ্ছা, যখন ব্যবসায় জড়ালেন তখন ব্যবহার করেছেন? জি না, আমি এটা খাই নাই, আমি ব্যবসা করছি, খাই নাই কখনো। আচ্ছা, আপনি কোথা থেকে কিনতেন, কোথায় বিক্রি করতেন? বাড্ডা থেকে কিনতাম, বাড্ডা থেকে বিক্রি করতাম, পরবর্তীতে আখাউড়া থেকে মাল আসতো। আখাউড়া? আচ্ছা, আখাউড়া থেকে মাল আসতো, চালান আসতো, এখানে থেকে মনে করেন কি ধরনের জিনিস আসতো? ফেন্সিডিল আসতো, গাঁজা আসতো, এইগুলি মনে করেন আমরা রিসিভ করতাম এখান থেকে। প্রিয় দর্শক, ওয়ালটনের সৌজন্যে প্রচারিত মনের কথা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপর আমরা আবার ফিরে আসব, কথা বলবো জামালের সাথে।
আমি কখনো আমি আপনারা দেখছেন ওয়ালটন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম ওয়ালটনের সৌজন্যে প্রচারিত মনের কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম জামালের সাথে। জামাল একজন প্রাক্তন মাদক ব্যবসায়ী এবং প্রাক্তন সন্ত্রাসী। আমরা প্রাক্তন বলছি এই জন্য যে জামাল এখন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এসছে। তো কথা বলি জামালের সাথে। এই যে আপনি ড্রাগস ডিলিং এর সাথে বা জি। মাদক ব্যবসার সাথে জড়ালেন, কিভাবে রিসিভ করতেন? প্রাইভেট কারের মাধ্যমে, মাইক্রোবাসের মাধ্যমে আসতো এই বডি ফিটিং এ। তারা আপনাদেরকে দিয়ে যেত? মাল দিয়ে যেত, ওইখানে পাঠিয়ে দিয়ে যেত। তাদেরকে আপনি চিনেন? না, আগে কখনো চিনতাম না। আচ্ছা, তাদের পরিচয় জানতেন? আগে কখনো চিনতাম না, পরবর্তীতে ব্যবসা করার পরে ওই যে ওনার সাথে যখন ব্যবসা করি উনি পরিচয় করে দিচ্ছে, মালগুলি তারা রিসিভ করে। কারা? তারা হলো এই এলাকার মোটামুটি একটু প্রভাবশালী টাইপের। বাড্ডার অথবা আখাউড়ার? জি, বাড্ডা আখাউড়ার। আমরা প্রাইভেট কার বা মাইক্রোবাসের মাধ্যমে বা ট্রেনে আসতো মাঝে মাঝে। আচ্ছা, ওরা কিভাবে নিয়ে আসতো জিনিসগুলো? এগুলি কখনো আপনার ফুয়েল ট্যাঙ্কি আছে, তেলের ট্যাঙ্কির ভিতরে আসতো লুজ ভাবে, কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে আসতো, সিলিন্ডার গ্যাস কাইটা। সিলিন্ডারের মধ্যে আনা সম্ভব? জি, সিলিন্ডার কাইটা আনতো, কখনো ফাঁক করে, কখনো আপনার বডিতে ফিটিং করে আসতো। গ্যাস এভাবে আসতো। সিলিন্ডার কিভাবে আনতো? এটা গ্যাস সিলিন্ডার কাইটা ভিতরে এই গ্যানিং মেশিন দিয়ে কাইটা, তারপরে এটার ভিতরে মাল ফিটিং করে টেপিং করে আনতো। আচ্ছা 300 350 এটার মধ্যে আচ্ছা, ধরে। মানে সবাই জানতো যে ভেতরে গ্যাস আছে, কিন্তু ভেতরে জি, হচ্ছে গ্যাস আসলে নেই। গ্যাস নাই। আচ্ছা, তেলের ট্যাঙ্কি কি কিভাবে আসতো? এটা লুজ তেলের ট্যাঙ্কির থেকে তেল থাকতো না, ওটা লুজ পাইপের মাধ্যমে লুজ ভাবে ফিটিং করতো, ডাব্বাতে এসে ফিটিং হইতো। আর বললেন যে শরীরে বেঁধে আনতো। শরীরে বেঁধে আনতো ট্রেনে যখন আসতো তখন। তারপর আপনি এগুলো কোথায় নিয়ে বিক্রি করতেন? এতে বাড্ডাতে বিক্রি হইতো, ঢাকা বিভিন্ন জায়গার লোকজন এসে নিয়ে যেত। মানে আপনারা কি ব্যবসায়ীদের কাছ থেকে আনতেন, ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন? জি, মানে ব্যক্তিগত কারো কাছ থেকে এনে ব্যক্তিগত কারো কাছে বিক্রি করতেন না? হ্যাঁ, মাঝে মাঝে নিত, অনেকে নিত, যারা খায় তারা নিত। কিরকম বয়সী মানুষেরা আপনাদের কাছ থেকে এগুলো কিনতো? কারো বয়স 25, কারো বয়স 30, আবার কারো 40-এর উপরও আছে। ছেলে মেয়ে? ছেলে মেয়ে, হ্যাঁ, ছেলে মেয়ে, মডেল তারকা সবাই নিত। মডেল তারকা? জি, খুবই জটিল জায়গায় পড়ে গেলাম আমি। মডেল তারকা, আচ্ছা। আচ্ছা, কি ধরনের ড্রাগস তারা কিনতো? তারা সাধারণত ফেন্সিডিল, যারা খাইতো তারা ফেন্সিডিলটাই নিত বেশি। আপনি কোন ব্যবসাটা করতেন? ফেন্সিডিল আর এটাই করতাম বেশি। আর কম কম কোনটা করতেন? অন্য আপনার গাঁজা টাজা আসলে এটা অন্য অন্য পাঠিয়ে দিয়ে দিতাম। কখনো আপনাকে পুলিশ ধরেনি এই মাদক ব্যবসার জন্য? জি না। কেন? আমি নিজে বহন করতাম না, এই জন্য আমাকে ধরতো না। কিন্তু এই যে আপনাকে কখনো না কখনো তো বহন করতে হতো। জি, আপনি আমি নিজে- আনতেন না বইয়ে, হ্যাঁ। কিন্তু আপনি যখন বিক্রি করতেন তখন আপনাকে বহন করতে হতো না? না, তারা জানতো না, জানতে পারতো না যে আমার কাছে এই ধরনের অবৈধ জিনিস আছে। স্যার, আপনার কি মনে হচ্ছে এই কথাগুলো বিশ্বাসযোগ্য যে একটা মানুষ এই ব্যবসাটা করছে, পাড়ার লোক জানছে, সে যে এলাকায় থাকে সেখানকার লোক জানছে, তারা কিনছে, কিন্তু পুলিশ জানবে না, এটা তো হতে পারে না? পুলিশ সাধারণভাবে থিওরিটিক্যালি জানার কথা। এদেরকে এলাকার লোক জানে বলতে যারা ইউজার আচ্ছা আচ্ছা তারা জানে কোথায় গেলে কার কাছে গেলে পাওয়া যাবে। আচ্ছা। কিন্তু এখন আমরা যেটা দেখেছি, মানে এটা ব্যবসাটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, যেহেতু ল এনফোর্সিং এজেন্সি ড্রাগস এর ব্যাপারে অত্যন্ত তৎপর, জিরো টলারেন্স। তো সেই ক্ষেত্রে এটা কেউ ওইভাবে বহন করে না। এখন যেটা হয়, মোবাইল ফোনের মাধ্যমে বেচা বিক্রি হয়, এক জায়গায় টাকা পৌঁছে আর এক জায়গায় কেউ হয়তো একটা বা দুটো পৌঁছে দিল, ঠিক এইভাবে হয়। যে কারণে অনেক সময় কেউ কেউ করে যায় এই ব্যবসা, কিছুদিন হয়তো ল এনফোর্সিং এজেন্সির চোখ এড়িয়ে এই ব্যবসা করা সম্ভব। তো আমার মনে হয় সেটাই তার বেলায় ঘটেছে। এই যে গ্যাস সিলিন্ডারে করে বা তেলের ট্যাঙ্কে ভরে যখন এগুলো নিয়ে আসে, যে চেকপোস্ট গুলোতে তো সাধারণ মানুষের গাড়িও সবসময় যায়, আপনারা কিভাবে এগুলোকে আইডেন্টিফাই করেন? কিভাবে? আসলে এই ধরনের ঘটনায় আইডেন্টিফাই করা অত্যন্ত কষ্টকর। আরো কিছু অদ্ভুত পদ্ধতিতে আসে, যেমন সাপের ঝুড়ি, ওটার ভিতর করেও ড্রাগস আসে, গাঁজা ধরা পড়েছে, বা অন্যান্য যেগুলো মাথায় সাধারণভাবে সাধারণ মানুষের মাথায় বা ল এনফোর্সিং এজেন্সির মাথায়ও আসে না। যে আচ্ছা, এই যে আপনি বলছেন যে মানে আপনাদের মাথাতেও নাও আসতে পারে যে কিসে করে নিয়ে আসছে, তো এগুলো আপনারা জানতেন কিভাবে? ধরেন যে গ্যাস সিলিন্ডারে করে নিয়ে আসতে পারে, এটা আপনারা
জানলেন কিভাবে? এগুলো স্পেসিফিক ইনফরমেশন ছাড়া আসলে এগুলো ধরা খুব কষ্টকর হয়ে যায়। মজার ব্যাপার হলো যে মানে আমি নিজে কখনো বুঝতে পারিনি যে গ্যাস সিলিন্ডারে করে এটা আসতে পারে। এটা ওদের উদ্ভাবনী শক্তি অনেক বেশি পাওয়ারফুল। ওরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। যখনই পুলিশ বাহিনী ওই কৌশলটা জেনে ফেলে তখন তারা আরেক কৌশলে যায়। আমরা একবার লক্ষ্য করেছি যে তারা মুরগি ছুলে, মুরগির ওই ছোলানো মুরগির পেটের ভিতরে পলিথিন ভরে ইয়াবা সাপ্লাই হয়েছে, আমরা পত্রিকায় দেখেছি। এমনকি হিউম্যান বডিতেও বহনের একটা সেটা তো ঘটনা আমরা ঘটেছে। সবসময়, আমরা তো অবশ্য অনেক সময় পত্রপত্রিকায় সেগুলো দেখতে পাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আরো এখন যেটা সফিস্টিকেটেড হয়েছে এবং খুব সহজে ক্যারি করা যায় সেটা হলো ইয়াবা। আচ্ছা, ইয়াবা আমরা কোন কোন ঘটনায় দেখেছি মোবাইল ফোন, সেল ফোনের ব্যাটারিটা খুলে ওখানে করে ক্যারি করছে, সিগারেটের প্যাকেটে ক্যারি করছে, তারপরে ম্যাসের প্যাকেটে ক্যারি করছে। তো এগুলো সাইজে যেহেতু ছোট, যে কোনো একটা ছোট আপনার ম্যাসের বক্সের ভিতরে হয়তো 50-60টা ক্যারি করা যায়। তো এইটাও হচ্ছে। তো এগুলো আমরা যখনই একটা জেনে ফেলি তখনই তারা পাল্টা কৌশল বা আরো নতুন কোন কৌশল অবলম্বন করে, ওটাও আসলে পর্যায়ক্রমে আমরা ওটাও আসলে জেনে ফেলি। জামাল, আপনি বলছিলেন যে তারপর আপনি মাদক ব্যবসা করছিলেন এবং একসময় মারামারি হয়। জি, মারামারিটা কেন হলো? মারামারিটা হয় ওই এলাকা আরো সন্ত্রাস, আরো প্রভাবশালী সন্ত্রাস আছে, তারা মারামারি করতে। তাদের সাথে আপনার বিরোধটা কোন জায়গায়? ওই তাদের মালটা তো চলে না, এই জন্য আমাদের মালটা চলে, তাদের মাল বিক্রি হয় না। মানে তারা কারা? তাদের কোন কোন মালটা চলে না? তো আপনার এই যে ফেন্সি, তারা যে জিনিসটা বিক্রি করে তাদের হলো ডুপ্লিকেট, আর আমাদেরটা ইনটেক, এই জন্য তাদেরটা চলে কম। এই জন্য আমাদের উপরে বেশি তাদের কাছে অস্ত্র আছে এবং তাদের সাথে আমরা পারি না। আপনার কাছে অস্ত্র নেই বা আপনার কাছে অস্ত্র ছিল না? জি না। তাহলে আপনার গায়ে এতগুলো গুলির দাগ কেন? না, এতগুলি গুলি না, আমার একটা মানে গুলি আপনি কি লাগছে। বলতে পারেন আপনি কবার গুলি খেয়েছেন? একবার আমার পায়ে লাগছে, কটা গুলি লেগেছিল? একটা গুলি লাগছে। এর আগে যখন আমরা কথা বলছিলাম স্টুডিওর বাইরে, তখন আপনি বলছিলেন যে কারওয়ান বাজারের এক ব্যবসায়ীর সাথে আপনার বন্ধুত্ব আছে, মানে বন্ধুত্ব ছিল, এক সন্ত্রাসী। হ্যাঁ, ওনার সাথে পরিচয় ছিল, উনি আপনার র্যাপে ক্রস ফায়ার মেরে ফেলছে। আচ্ছা, ঠিক আছে। তো আর আপনি বলছেন যে আপনি যখন গুলি খেয়েছেন তখন এটা একটা সাধারণ মারামারি ঘটনা? না, এটা তো বড় মাপের ঘটনা। এখন আমি তো মনে করেন তাদের সাথে পারবো না, কথা বলছেন, এই জন্য আমাকে ওইখান থেকে ট্রিটমেন্ট করার পরে বলতাম, তারপর আবার করছি ব্যবসা, আবার করছি, করার পরে দেখতে পারছি আমি আর এখানে টিকবো না, এই জন্য আমি দূরে আস্তে আস্তে এই পথ থেকে বিদায় নেওয়ার জন্য আমার এক পরিচিত লোক উনি বলছে কি তুমি এই পথ থেকে সরে যাও, সরে গেলে তুমি বাঁচতে পারবা, এই পথে তোমার। আচ্ছা, আপনি কিভাবে ফিরে এসেছিলেন সেই গল্পটা আমরা পরে শুনবো। হ্যাঁ, আপনার যে বন্ধু ছিল কারওয়ান বাজারে, কারণ বাজার না, এটা বাড্ডাতেই ছিল। বাড্ডাতেই ছিল, কারওয়ান বাজারে না? না, এই ঘটনাটা আপনি একটু বলবেন আমাদেরকে। উনিও সন্ত্রাস ছিল, মানে একটা সাধারণ কাঠের দোকানে চাকরি করতো। তার নাম কি ছিল? তার নাম ছিল কাবিলা। কাবিলা। আচ্ছা, কাবিলা নামটা যেন কেমন জটিল, ঠিক সাধারণ মানুষের মনে হয় না। হ্যাঁ, আচ্ছা বলেন। পরবর্তীতে সে সন্ত্রাসী কার্যকলাপে জড়াই গেছে এবং মানুষ খুন খারাপি করছে। আচ্ছা, কাঠের দোকানের কথা কি বলছিলেন? সে কাঠের দোকানে চাকরি করতো, সাধারণ কাঠের দোকানে চাকরি করতো। পরবর্তীতে কাঠের দোকানে ওই চাঁদাবাজরা আইসা তাকে মারধর করছে। মানে কেন? তার মালিকরে মারছে মতো, তারও পিটাইছে। পরে পিটানোর পরে সে করছে কি ওই কাঠের দিয়া বাইরেছে একটা সন্ত্রাসে, বাইরানোর পরে সন্ত্রাসের মাথা ফেটে গেছে। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে খোঁজাখুঁজি করতেছে এবং তার বাড়ি। এইসব ঘটনা আপনাকে কে বলেছে? আপনার সেই বন্ধু? না, আমি জানি, এলাকার লোকজন সবাই জানে। আচ্ছা, আপনার পরিবারে এখন কে কে আছে? স্ত্রী আছে। আর আপনি বিয়ে করেছেন কবে? 6 বছর হয়েছে বিয়ে। 6 বছর। আচ্ছা, আপনার শ্বশুরবাড়ির লোকজন বা আপনার স্ত্রীর পক্ষে আত্মীয় স্বজন এসব জানেন? না, জানো না। জামালের সাথে তো আমরা অনেক কথাই বললাম। তার বন্ধুর কথাও সে বলছিল যে জড়িত বা যে ক্রসফায়ারে মারা গেছে, যার নাম কাবিলা। মানে জামালের কাছে আমরা অনেক কথাই শুনছি, হয়তো এই সব ধরনের কথাই আমরা অন্য আরেকজন জামালের কাছেও একই ধরনের কথাই শুনবো। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার এক্সপেরিয়েন্স থেকে, আমি যেহেতু এদের নিয়ে কাজ করছি বিগত অনেক বছর ধরে, 15 ইয়ার্স, তো সেই ক্ষেত্রে যে কোনো বড় অপরাধীকেই আমরা যখন অ্যারেস্ট করি বা তাকে জিজ্ঞাসাবাদ করি, ইন্টারোগেশন করি, তখন প্রত্যেকে, এমনকি 3টা মার্ডার করেছে, 5টা মার্ডার করেছে, সে প্রত্যেকটা পিছনে একটা যুক্তি খাড়া করে যে এই কারণে আমি বাধ্য হয়ে এটা করেছি।
এটা একটা সাধারণ সাইকোলজি থাকে। তবে যারা সন্ত্রাসী, যারা মাদক ব্যবসায়ী, সবাই তো কোনো না কোনো সময় মানে জন্ম থেকেই তো আসলে কেউ এই পথে আসেনি। কেউ কর্মচারী ছিল, কোনো দোকানের কর্মচারী, কেউ বা মালিক ছিল, কেউ স্টুডেন্ট ছিল। এখনকার সন্ত্রাসী তো এককালে সাধারণ মানুষ থাকতেই পারে, এখন অনেক সন্ত্রাসী পরবর্তীতে সাধারণ মানুষ হয়ে গেছে, স্বাভাবিক মানুষ হয়ে গেছে, যেটা জামালের ক্ষেত্রে হয়েছে। সাধারণ মানুষ হয়েই কি বাকি জীবনটা কাটাতে পারছে, নাকি সে আবার সন্ত্রাসী হয়ে যাচ্ছে? আসলে এক কথার জবাব দেওয়া কষ্টকর, কারণ আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখেছি যারা ধরা পড়ে, অপরাধ করে, অপরাধের দায়ও স্বীকার করে এবং স্বীকার করে অনেকভাবে প্রতিজ্ঞা করে যে ছাড়া পেলে আর জীবনে এই পথে যাবে না, স্বাভাবিক মানুষ হয়ে যাবে, একবার সুযোগ চায় যে তাকে সুযোগ দেওয়া হলে সে ভালো হয়ে যাবে। সে এই কারণে একটা স্টোরি হয়তো মেক করে যে এই কারণে সে এই পথে যেতে বাধ্য হয়েছিল, সেই খুনটা বা এই অপরাধ করতে বাধ্য হয়েছিল। পরবর্তীতে ছাড়া পায় আমরা অনেকগুলো কেস স্টাডি আমাদের আছে যেগুলো আমরা অবজার্ভ করেছি। কিছুদিন হয়তো ভালো থাকেও, তো কেউ কেউ ভালো হয়ে যায় না তা না, অনেকে ভালো হয়ে যায়, আবার অধিকাংশ ক্ষেত্রেই দেখি তার সেই যে পুরনো পেশা সেটার দিকে ফিরে যাওয়ার প্রবণতাটাই আসলে বেশি থাকে। আচ্ছা, আমি আপনাকে একটু জিজ্ঞেস করবো তার আগে জামালকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করিনি। জামাল, মার্ডারের প্রসঙ্গ এসেছিল, আপনি কি কখনো খুনটুন করেছেন নাকি? জি না, আমি কখনো করি আচ্ছা, আপনি কাউকে কখনো গুলি করেছেন? না। করেননি? আপনি কাউকে কখনো মেরেছেন? এমনি মারামারি করছি, তবে গুলি করে নেই, এগুলি করে নেই কখনো। আপনি কার কাছে প্রতিজ্ঞা করে ফেরত আসলেন? এই যে আপনি বলছেন যে আপনি এখন স্বাভাবিক জীবনে চলে এসেছেন, আবার একজন আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন, আপনার ওই অপরাধমূলক জীবন আপনি ছেড়ে দিয়েছেন। তার নামটা গোপন রাখতে হবে। প্রিয় দর্শক, ওয়ালটনের সৌজন্যে প্রচারিত মনের কথা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপর আমরা আবার ফিরে আসব, কথা বলবো জামালের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম ওয়ালটনের সৌজন্যে প্রচারিত অনুষ্ঠান মনের কথায়। জামাল, আপনি কার কাছে প্রতিজ্ঞা করেছিলেন? তার নামটা গোপন রাখতে হবে। সে আমাকে অনেক সময় বলতো, ভাই তুমি এই সব পথ থেকে সরে যাও, তুমি জীবনে বাঁচবা, হ্যাঁ একদিন তোমার মরতে হবে। আচ্ছা, ওনার নামটা না হয় আপনি গোপন রাখলেন, উনি কি করেন? উনি সাধারণ ব্যবসা করে, তবে স্থানীয় লোক। সে আমাকে বলতো, মানে উনি আপনাকে পরামর্শ দিল কেন? বললো তুমি তোমার তো মরতে হবে, তাই না? আমি কই জি মরতে হবে, কই কি দেখো এই দুনিয়াতে কিছু নাই, সেই দুনিয়াতে আছে। উনি কি আপনার কাছের কেউ হন, কোন না, আত্মীয় বা আমার কিছু? আত্মীয় কিছু হয় না। আপনার বাবা মা কখনো আপনাকে কিছু বলেনি? না, তারা এই জিনিসটা জানতো না যে আমি ড্রাগে কাজ করি, জানতো অন্য কিছু করি। আপনি এই ধরনের অপরাধ করতে গিয়ে সব থেকে জটিল অবস্থায় কখন পড়েছিলেন? সন্ত্রাসীরা আমাকে গুলি করে ফালাই থেকে গেছে, লোকজন চিল্লাই করতেছে, তখন বলতেছে লোকটারে বাঁচাও। আপনার বাবা মা জিজ্ঞেস করেনি আপনার গায়ে গুলি কেন লাগলো? হ্যাঁ, এটা জানছে, মানে ওই যে জানে, আমি বলছে তুমি আর ওই এলাকায় থাকো না। তারা আপনার বাবা কি করতেন? আর উনি আছেন এখনো? জি, আমি ঠিক জানি না যে আমার যা বলছেন সবকিছু আমার দায়িত্ব শুধু তাকে প্রশ্ন করে খুঁজে বের করা তার মনের কথা। মোহিত ভাই, আপনি এ বিষয়ে কিছু বলেন। আমি যখন এই প্রোগ্রামে আসলাম, শামীম সাহেব যখন আমাকে বলল যে একজন সন্ত্রাসী সে ভালো হয়ে গেছে, তখন আমি ভাবলাম যে ভালো হওয়ার জন্য এদেরকে উৎসাহিত করতে হবে, এই কারণে আমি এসেছি। প্রথম কথা হলো এটা। এখানে যেসব কথাবার্তা সে বলেছে, কোথাও কোথাও হয়তো সে কিছু কিছু জিনিস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, লুকোনোর হয়তো চেষ্টা করেছে। আমার কাছে মনস্তাত্ত্বিক ভাষায় মনে হয়েছে কোথাও কোথাও তার একটা রেজিস্ট্যান্ট আছে। আপনি যে কোশ্চেন গুলি করছিলেন, সে একটু বাধা দিচ্ছিল, রেজিস্ট করার চেষ্টা করছিল। এই জন্য আমরা বলতে চাই, আমাদের অনুষ্ঠানটা হয়তো কোনো সন্ত্রাসীরা দেখবে না, তারা হয়তো টিভির সামনে বিনোদনমূলক অনুষ্ঠানে আসবে না, সন্ত্রাসী টেলিভিশন দেখেন, তারা হয়তো আরো ভয়ঙ্কর কোন কাজের সাথে ম্যাক্সিমাম জড়িত থাকবে, অথবা যারা মাদক ব্যবসা করে তারা হয়তো এইসব বিনোদনে তাদের মনোযোগ নেই, তাদের মনোযোগ হচ্ছে আরো কোনো ক্রিমিনাল কাজে। তো তারা যদি দেখে থাকে তাহলে খুবই ভালো যে এইভাবে একটি সন্ত্রাসী ছেলে সে ভালো হওয়ার প্রচেষ্টায় আছে। সে বিয়ে করেছে, বিয়ে করার আগে তার ভিতরে চিন্তা আসলো যে আমাকে এইসব অপরাধ বোধ থেকে মুক্ত হতে হবে, কারণ বিয়ের ব্যাপারের মধ্যে একটা সুখী মনের প্রয়োজন। একটা অবৈধ জিনিস তাদের হাতে আছে, আমরা যদি বলি মাদক সেটাও অবৈধ, যদি বলি অস্ত্র সেটাও অবৈধ। যখনই অবৈধ জিনিস কারো হাতে থাকে, ব্যাগে থাকে, তখন সে একটা মানসিক চাপে কিন্তু থাকবে। তখন যত বড়ই সন্ত্রাসী হোক না কেন, সে কিন্তু আর সুখে নাই। আমরা তো মনের কথা বলছি, সে কিন্তু ভিতরে ভিতরে অসুখী। জামাল, জি বলেন। আপনি শক্ত হয়ে বসে আছেন কেন? আপনি ফ্রিলি কথা বলেন। আমার কেন যেন মনে হচ্ছে মোহিত ভাই বলছিলেন যে আপনি অনেক ঠিক পুরোপুরি খুলে কথা বলছেন না। বলেন। আমি আর আপনি এবার আমাকে বলেন যে আপনি এখন কি করেন? আমি এখন আপনার ব্যবসা করি। কি ব্যবসা করেন? কসমেটিকের একটা ব্যবসা করি, দোকান আছে আমার।
আপনি কি লেখাপড়া জানেন? জি কিছু জানি, কতদূর পড়েছিলেন? ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা ক্লাস 10 পর্যন্ত পড়েছিলেন। স্যার আপনি কিছু বলবেন এই ব্যাপারে? আমরা কিন্তু আসলে অনেক সময় এই ধরনের কথা শুনি যে কেউ যদি ভালো হতে চায়ও, কেউ যদি বের হয়ে আসতে চায়ও, এই সুযোগটা কিন্তু সাধারণত ওই সার্কেল থেকে অনেক সময় দেওয়া হয় না। সেক্ষেত্রে অ্যাসোসিয়েটসদের ভিতর থেকে অনেক সময় তাকে যদি থ্রেট মনে করে সে সব কথা ডিসক্লোজ করে দেবে, সেক্ষেত্রে তার উপরে হামলা হতে পারে, অ্যাটাক হতে পারে, অথবা কোনো বিরূপ পরিস্থিতির ভিতরে পড়তে পারে। কিন্তু সে তার কথা একটা জিনিস বের হয়ে এসছে যে সে তার এলাকা পরিবর্তন করে ফেলেছে, তার আগের জীবনের সাথে তার আসলে ওইভাবে এলাকার সাথে কোনো সংস্রব নেই। তো সেই ক্ষেত্রে সে হয়তো তাকে হয়তো ইনিশিয়ালি খুঁজেছে কিন্তু পায়নি, পরে তারা হয়তো তার কথা ভুলে গেছে। জামাল আপনি কি আর কিছু বলবেন? আমি বলবো মানে আমার মতো জানি প্রত্যেকটা লোক জানি সমাজে যারা খারাপ পথে আছে তারা জানি সবাই ভালো হয়, বা এই সমাজে জানি সবার চোখে ভালোভাবে চলতে পারে, সবার বাবা মার সাথে যেন চলতে পারে, এটাই সবার স্ত্রীদের সাথে যেন চলতে পারে, বা সমাজে আমার মতো যেন সবাই সামনে চলতে পারে, এরকম আমি চাই। যিনি অন্ধ জগতে আসলে মানুষের কিছুই পায় না, বাস্তব জীবনে সবার সাথে চলা যায়, সবার সাথে ঘোরা যায়, এভাবেই জীবনের প্রত্যেকটি লোক যেন এভাবে চলে। প্রিয় দর্শক, জামালের সাথে কথা বললাম, জামালের শেষের কথাগুলো প্রতিধ্বনিত হোক। যারা জামালের মতো অন্ধকার জগতের মানুষ ছিলেন বা এখনো আছেন, তারা ফিরে আসুক শুদ্ধ চিন্তায়, শুদ্ধ জীবনযাপনে, এই আমাদের কামনা। জামালের জন্য শুভকামনা। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন অনুষ্ঠানে, অন্য কোন জগতের মানুষের সাথে। এই মনের কথা অনুষ্ঠানে তাদের মনের কথা জানবো আমরা।